হ্যালো স্টুডেন্ট, তোমাদের আজকে রুটিন অনুযায়ী এখন ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস আছে। আর আজ থেকে আমি তোমাদের 6 নম্বর অধ্যায়টা পড়ানো শুরু করব টেক্সট বই থেকে। আমরা যে টেক্সট বইটা পড়ছি তোমরা জানো, প্রণব কুমার দালাল। ঠিক আছে, এই টেক্সট বইটা তোমাদের আমি পড়াচ্ছি। আর তোমাদের একটা কথা মাথায় রাখতে হবে যে টেক্সট বই কিন্তু অতি অবশ্যই ভালো করে পড়তে হবে, সেটা কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে হোক বা নম্বরের ক্ষেত্রে হোক। তোমাদের প্রথম থেকেই আমি একটা কথা বলে আসছি যে 40টা যদি তোমরা ছোট প্রশ্নের অ্যান্সার করে দিতে পারো তাহলে তোমরা ধরে নিতে পারো তোমরা 95%-এর বেশি কিন্তু নম্বর পাবে। আর অন্যান্য ছাত্রছাত্রীদের সঙ্গে সেখানেই তোমাদের পার্থক্য। কোথায় পার্থক্য? প্রতি বছর ছোট প্রশ্নর ক্ষেত্রে 5টা 6টা ছোট প্রশ্ন, 5 থেকে 6টা ছোট প্রশ্ন নতুন থাকে। তোমরা যদি টেক্সট বইটা পড়ে নিতে পারো ভালো করে, এই 5-6টা নতুন প্রশ্নের অ্যান্সার দিতে পারো, তাহলে কিন্তু অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে তোমাদের কিন্তু তফাৎ হবে। তাহলে তোমাদের নাম্বারটা কিন্তু মানে 100-র কাছাকাছি যেতে পারে, অর্থাৎ 96%, 7% পর্যন্ত তোমরা এই সাবজেক্টটায় নম্বর পেতে পারো। ছোট প্রশ্ন তোমাকে 40 অ্যান্সার করতেই হবে, আর বড় প্রশ্ন তোমরা অতি অবশ্যই 100% কমন পাবে। এ নিয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো যে 40 নম্বরের বড় প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পেয়ে যাবে। আর স্কুল থেকে 20 দিয়েই দেওয়া হবে, ঠিক আছে। সেক্ষেত্রে তাহলে তোমরা মানে 90%-এর ওপরে অর্থাৎ 95-96 নম্বর পাওয়া কোনো ব্যাপার নয়, কিন্তু টেক্সট বইটা ভালো করে পড়তে হবে তার জন্য। চলো টেক্সট বইটা আজকে আমি পড়াচ্ছি, আর অবশ্যই তোমাদের ক্লাসটা ভালো লাগবে, তোমরা অনেক কিছু শিখতে পারবে ক্লাসটা থেকে, এটুকু আশা রাখি। আর তোমরা যারা নতুন ইউটিউবে চ্যানেলটা দেখতে পাচ্ছ তোমরা সাবস্ক্রাইব করে নেবে। আর যদি আরও ভালো লেগে থাকে তাহলে অনলাইন কোচিং ক্লাস চলছে, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করে অনলাইন কোচিং ক্লাসে তোমরা অ্যাডমিশনও নিতে পারো। এখানে চ্যাপ্টারটার নাম দেখো, সরকারের বিভিন্ন বিভাগ। এখানে আমাদের প্রথমে বুঝতে হবে যে সরকারের কাজকর্ম, ঠিক আছে, সরকারের কাজকর্ম অনেক মানে সরকারের কাজকর্ম কটা বিভাগের দ্বারা সম্পন্ন হয়। সরকারের বিভিন্ন বিভাগ বলতে সরকারের কাজকর্ম, সরকারের 3 রকম কাজ আছে, যে আইন প্রণয়ন সংক্রান্ত কাজ, শাসন সংক্রান্ত কাজ আর বিচার সংক্রান্ত কাজ। এই 3টে কাজ সম্পন্ন করার জন্য, অর্থাৎ এই 3টে কাজ করার জন্য না আমাদের ভারতে বা বিভিন্ন রাষ্ট্রেই 3টে বিভাগ তৈরি হয়েছে। একটা হচ্ছে আইন বিভাগ, সে আইন সংক্রান্ত কাজ করবে। একটা হচ্ছে শাসন বিভাগ, সে শাসন সংক্রান্ত কাজ করবে। আরেকটা হচ্ছে বিচার বিভাগ, সে বিচার সংক্রান্ত কাজ করবে। এগুলো পরে ডিটেলসে আলোচনা হচ্ছে। আগে তোমরা মনে রাখো যে সরকারের কটা বিভাগ, 3টে বিভাগ আছে। সেগুলো কি কি? আইন বিভাগ, বিচার বিভাগ আর শাসন বিভাগ। আশা করি তোমাদের এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলো যে সরকারের 3টে বিভাগ, 1 হচ্ছে আইন বিভাগ, 2 হচ্ছে শাসন বিভাগ, 3 হচ্ছে বিচার বিভাগ। যাই হোক, এবারে আসি ক্ষমতা স্বাতন্ত্র্যীকরণ নীতি। এই কথাটা এখানে এলো কেন? ঠিক আছে, এখানে যখন ক্ষমতা স্বতন্ত্রীকরণ মানে কি বলতো, ক্ষমতাকে আলাদা করা অর্থাৎ ভাগ করা, ঠিক আছে, যার ক্ষমতা সেই ভোগ করবে, এইটাকে বলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ঠিক আছে, এখানে 3টে যে বিভাগ আছে না, এই 3টে বিভাগ যাতে স্বাধীনভাবে কাজ করতে পারে তার জন্য এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এলো। এটা কি বলা হচ্ছে দেখো, সরকারের 3 ধরনের কাজ 3টি পৃথক বিভাগ দ্বারা মানে স্বতন্ত্রভাবে পরিচালিত হওয়ার নীতিকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। এই নীতি অনুসারে সরকারের প্রতিটি বিভাগ এই নীতি অনুসারে সরকারের প্রতিটি বিভাগ নিজ বিভাগের জন্য নির্দিষ্ট কাজগুলি করবে, অন্য বিভাগের কাজে হস্তক্ষেপ করবে না। ঠিক আছে, এটাই বলা হচ্ছে। এবারে এই দেখো সহজভাবে এখানে কি লেখা আছে দেখো, সহজভাবে বললে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি মূল নীতিগুলো হচ্ছে দেখো, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, সরকারের এই 3টি বিভাগ একে অপরের থেকে আলাদা থাকবে। সরকারের এক বিভাগ অন্য বিভাগের কাজ করবে না, এক বিভাগ অন্য বিভাগকে নিয়ন্ত্রণ করবে না, একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকবে না। এবারে নীতির মূল প্রবক্তা অর্থাৎ এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির কথা কারা বলেছে, ঠিক আছে, দেখো গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের লেখায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রথম উল্লেখ কিন্তু পাওয়া গেছে। ঠিক আছে, গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের লেখায়। তারপরে কি বলা হচ্ছে দেখো, বলছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির, তারপরে কি বলা হচ্ছে দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির চূড়ান্ত বিকাশ ঘটে অষ্টাদশ শতকে ফরাসি দার্শনিক মন্তেস্কু। এখানে তোমাদের মনে রাখতে হবে যে এই যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে, তখন তোমাদের এই মন্তেস্কুর নামটাই কিন্তু লিখতে হবে। ঠিক আছে, আর এখানে আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে যে 1748 সালে প্রণীত স্পিরিট অফ লস গ্রন্থে মন্তেস্কু মন্তব্য করেছেন,
একই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে সরকারের সকল ক্ষমতা কেন্দ্রীভূত হলে উক্ত ব্যক্তি বা ব্যক্তি সমষ্টি স্বৈরাচারীমূলক আইন প্রণয়ন করে স্বৈরাচারের পথেই তা প্রয়োগ করবে। একটা কথা এখানে আরেকটা কথা খেয়াল রাখবে যে স্পিরিট অফ লস গ্রন্থের লেখককে, স্পিরিট অফ লস গ্রন্থের লেখক হচ্ছেন মন্তেস্কো। ঠিক আছে, এখানে তাহলে দেখো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা এলো কেন? ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এলো এই কারণে যে একটাই ব্যক্তি বা ব্যক্তি সমষ্টির হাতে যদি সমস্ত ক্ষমতা থাকে না, সে তাহলে কী হবে? স্বৈরাচারী হয়ে উঠবে, অর্থাৎ নিজের ইচ্ছামতো কাজ করতে শুরু করবে। ঠিক আছে, এবারে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে যুক্তি। এখানে এতগুলো যুক্তি আমাদের পড়ার কোনো দরকার নেই। এখানে তোমাদের পরীক্ষায় আসে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে দুটো বা তিনটে যুক্তি দাও। তিনটে যুক্তি আসে না, দুটো যুক্তি দাও। এখানে তোমরা বলবে যে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষণের স্বার্থে ক্ষমতা স্বতন্ত্রীকরণ একান্ত প্রয়োজন। একটা পয়েন্ট হয়ে গেল। ঠিক আছে, তোমরা নোট করতে পারো, যার কাছে টেক্সট বই নেই এই পয়েন্টগুলো তোমরা লিখে রাখবে। তারপরে কি বলা হচ্ছে, দ্বিতীয়ত দেখো, ক্ষমতা স্বতন্ত্রীকরণ চালু থাকলে সরকারের প্রতিটি বিভাগের দায়িত্ব ও কর্তব্য সুস্পষ্ট রূপে চিহ্নিত করা যায়, অর্থাৎ প্রত্যেক বিভাগের দায়িত্ব কর্তব্য কি সেটা বোঝা যায়। তারপরে দেখো, এবারে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি। অর্থাৎ অনেকে বলছে না ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটা কিন্তু ভালো নয়, অর্থাৎ এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির একটা সমস্যা আছে, কিছু সমস্যা আছে। কেন তারা বলছে ভালো নয় বা তাদের যুক্তি কী? দেখো, 1 নম্বর দেখবে যে পয়েন্টটা তোমরা লিখবে যে একটা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি। এখানে কি বলা হচ্ছে দেখো, এক বিভাগ অন্য বিভাগের কাজ করে বলে একই ব্যক্তিকে একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে হয়। ঠিক আছে, কি বলছে দেখো, বলছে এখানে কি বলছে দেখো, এক বিভাগ অন্য বিভাগের কাজ করে বলে একই ব্যক্তিকে একাধিক বিভাগের সঙ্গে যুক্ত থাকতে হয়। ভারতের রাষ্ট্রপতি, ইংল্যান্ডের রাজা বা রানী একই সঙ্গে শাসন বিভাগ এবং শাসন বিভাগের প্রধান এবং আইন বিভাগের অবিচ্ছেদ্য অংশ। এখানে দেখো, যদি ওই পয়েন্টটা না লেখো, না লিখবে এই পয়েন্টটা তোমরা লিখবে যে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির বিপক্ষে যুক্তি। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ কোনোভাবে সম্ভব হলেও একে কাম্য বলে গণ্য করা যায় না, অর্থাৎ সেটা সম্ভব হলেও এটা কাম্য নয়, অর্থাৎ উচিত নয়। ঠিক আছে, 2 বলছে কি দেখো, সমালোচকদের মতে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিকে স্বাধীনতার মূল মন্ত্র হিসাবে গণ্য করে মন্তেস্কো ভুল করেছেন। ইংল্যান্ডের জনগণ অন্যান্য দেশের জনগণের তুলনায় অধিক স্বাধীনতা ভোগ করে সত্য, কিন্তু ওই দেশে কোনো দিনই ক্ষমতা স্বতন্ত্রীকরণের নীতি কার্যকর ছিল না। ঠিক আছে, তারপরে মার্ক্সবাদীরা কি বলছে দেখো, এখানে একটা জিনিস, এটা মার্ক্সবাদীরা কি বলছে, মার্ক্সবাদীদের মতটা জানার দরকার বলে এটা আমি দাগিয়ে রেখেছি, অর্থাৎ দাগ দিয়ে রেখেছি। দেখো, মার্ক্সবাদীদের মতে যে কোনো শ্রেণীবিভক্ত সমাজে রাষ্ট্র তথা সরকার মূলত বিত্তবান শ্রেণীর স্বার্থে কাজ করে। সরকারের বিভাগগুলিকে স্বতন্ত্র করে দিলেও এই নিয়মের ব্যতিক্রম হয় না। সেই কারণে তারা বলছে এইসব নীতিবিধি ভালো নয়। তারপরে দেখো, এবারে আমরা পড়ব কি শাসন বিভাগ সম্পর্কে আমরা জানব। আমাদের পড়েছিলাম কি সরকারের 3টে বিভাগ। সরকারের 3টে বিভাগ পড়তে গিয়ে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ধারণাটা পেলাম। এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গেল আমাদের। এবারে আমরা এক একটা করে বিভাগ পড়া শুরু করব। প্রথমে আসছে শাসন বিভাগ। এখানে কি বলা হচ্ছে দেখো, শাসন বিভাগ সম্পর্কে এখানে বলা হচ্ছে দেখো, এখানে রাষ্ট্রবিজ্ঞানী কোরি বলেছেন শাসন বিভাগই হলো সরকারের মর্মবস্তু। আইন বিভাগ ও বিচার বিভাগের কাজ হলো শাসন বিভাগের কাজকর্মকে বৈধকরণ করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, ব্যাপক অর্থে শাসন বিভাগ বলতে সেই সমস্ত ব্যক্তি ও সংস্থাকে বোঝায় যারা আইনের মাধ্যমে প্রকাশিত রাষ্ট্রের ইচ্ছাকে বাস্তবে রূপায়িত করে। এবার দেখো, তারপরে যেটা আমাদের জানতে হবে যে শাসন বিভাগ সাধারণত দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দেখো শাসন বিভাগের রাজনৈতিক অংশ, আরেকটা হচ্ছে অরাজনৈতিক অংশ। ভালো করে এখানটা বোঝো, শাসন বিভাগের দুটো অংশ, একটা হচ্ছে রাজনৈতিক অংশ অর্থাৎ পলিটিক্যাল এক্সিকিউটিভ, আর একটা হচ্ছে নন পলিটিক্যাল এক্সিকিউটিভ। দেখো এখানে কি বলা হচ্ছে দেখো, রাজনৈতিক অংশ, এখানে দেখো এবারে বলছে ভালো করে এখানটা বোঝো, রাজনৈতিক অংশটি সাধারণভাবে নির্দিষ্ট সময়ের জন্য নির্বাচিত হয় এবং সম্পাদিত কার্যাবলীর জন্য তারা জনগণের নিকট প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে দায়ী থাকে। এদের কাজ হলো
আইন কানুন, দেখো এদের কাজ হলো আইন কানুন কিভাবে, এদের কাজ হলো আইন কানুন কিভাবে প্রযুক্ত হবে, প্রশাসন কিভাবে চলবে, কোন কাজকে কতখানি গুরুত্ব দেওয়া হবে, কোন খাতে কত অর্থ ব্যয় হবে ইত্যাদি বিষয়ে নীতি নির্ধারণ করা। তারপরে কি বলা হচ্ছে দেখো, শাসন বিভাগের রাজনৈতিক অংশ যেসব সিদ্ধান্ত ও নীতিসমূহ গ্রহণ করে সেগুলি রূপায়ণের সহায়তা করার জন্য থাকে প্রশাসন কার্যে স্থায়ীভাবে নিযুক্ত সরকারি কর্মচারীবৃন্দ, এদের রাষ্ট্রকীর্তক বা আমলা বলা হয়। ঠিক আছে, এদের রাষ্ট্রকীর্তক বা আমলা বলা হয়। এখানে তোমাদের বুঝতে হবে যে কি বললাম, যে শাসন বিভাগের রাজনৈতিক যে ব্যক্তিবর্গ যেসব সিদ্ধান্ত নেয় সেইগুলোকে স্থায়ীভাবে কার্যকর করার জন্য কারা থাকে, রাষ্ট্রকীর্তক বা আমলা থাকে। আর এই রাষ্ট্রকীর্তক বা আমলাই হলো মানে অরাজনৈতিক অংশ। এটা তোমাদের খেয়াল রাখতে হবে। শাসন বিভাগের দুটো, একটা রাজনৈতিক আর একটা অরাজনৈতিক। অরাজনৈতিক অংশ কাকে বলা হয়, আমলাতন্ত্র। এরা কি করে, এরা হচ্ছে পরীক্ষা দিয়ে, প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে মানে এরা নির্বাচিত হয়, অর্থাৎ প্রতিযোগিতামূলক পরীক্ষায় পাস করে তাদের যোগ্যতা অনুযায়ী তাদের পদ পায়। এরা কোনো ইলেক্টেড নয়, অর্থাৎ নির্বাচিত নয়। তারপরে কি বলা হচ্ছে দেখো, শাসন বিভাগের রাজনৈতিক অংশের শ্রেণীবিভাগ। রাজনৈতিক অংশকে আবার ভাগ করা যায়, এক এক জায়গায় আছে নাম সর্বস্ব শাসক বা, দেখো কি কি আছে দেখো, নাম সর্বস্ব শাসক বা প্রকৃত শাসক হয়, একক পরিচালক ও বহু পরিচালক, বংশানুক্রমিক এবং নির্বাচিত। তাহলে কি হলো, শাসন বিভাগকে আবার তিন ভাগে ভাগ করা হচ্ছে। এক হচ্ছে নাম সর্বস্ব শাসক বা প্রকৃত শাসক হতে পারে, দুই হচ্ছে একক পরিচালক বা বহু পরিচালক বিশিষ্ট হতে পারে, বংশানুক্রমিক বা নির্বাচিত হতে পারে। এবারে আমরা এক এক করে জিনিসগুলো বুঝে নেব। দেখো নাম সর্বস্ব শাসক আর প্রকৃত শাসক, এটা প্রথমে বোঝো। দেখো নাম সর্বস্ব শাসক আর প্রকৃত শাসক কি ব্যাপার বলছে, নাম সর্বস্ব শাসক বলতে সেই শাসককে বোঝায় যার নামে দেশের শাসন হয় কিন্তু প্রকৃত ক্ষমতা থাকে অন্যজনের হাতে। যেমন ইংল্যান্ডের রাজা বা রানী হলেন নাম সর্বস্ব শাসকের প্রকৃষ্ট উদাহরণ, মানে সব থেকে ভালো উদাহরণ। আর আর যার কি, তাহলে বুঝতে পারলে যার নামে শাসন কার্য কি হয়, পরিচালিত হয়। আর সত্যিকারের রিয়েল অর্থাৎ অরিজিনালি যে শাসন পরিচালনা করে তাকে প্রকৃত শাসক বলা হয়। যেমন প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ, ঠিক আছে, এটা হচ্ছে প্রকৃত শাসক। তারপরে দেখো একক পরিচালক আর বহু পরিচালক। একক পরিচালক বহু পরিচালকটা বুঝে নাও, নামের মধ্যেই আছে। ঠিক আছে, দেখো যদি দেশের শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে, শাসন বিভাগের ক্ষমতা, আইন বিভাগ বিচার বিভাগ এখানে কিন্তু আসছে না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে এবং তার নির্দেশেই শাসন কার্য পরিচালিত হয়, তখন তাকে একক পরিচালক বিশিষ্ট শাসন বিভাগ বলে। একজন ব্যক্তির হাতে থাকবে এবং তার নির্দেশে শাসন কার্য পরিচালিত হবে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ঠিক আছে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা রয়েছে, কারণ এখানে রাষ্ট্রপতি আছে, রাষ্ট্রপতির হাতেই শাসন বিভাগের যাবতীয় ক্ষমতা থাকে। আরেকটা কথা এক্সট্রা এখানে মনে রাখবে যে মার্কিন যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র যেখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পূর্ণ প্রয়োগ করা হয়। এবারে বহু পরিচালক বিশিষ্ট, দেখো কি, কোনো দেশের শাসন সংক্রান্ত যাবতীয় ক্ষমতা একজন ব্যক্তির পরিবর্তে একাধিক ব্যক্তি নিয়ে গঠিত কোনো সংস্থার ওপর ন্যস্ত থাকলে তাকে বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা বলা হয়। যেমন সুইজারল্যান্ডে এই ব্যবস্থাটা আছে। ঠিক আছে, তারপরে দেখো এবারে বংশানুক্রমিক আর নির্বাচিত শাসকের ব্যাপারটা একটু বুঝে নাও। এখানে দেখো বংশানুক্রমিক শাসক আর নির্বাচিত শাসকটা কি ব্যাপার আছে দেখো, বলছে যে রাষ্ট্রের শাসক উত্তরাধিকার সূত্রে ক্ষমতা অর্জন করে তাকে বলে বংশানুক্রমিক শাসক, অর্থাৎ রাজার ছেলে রাজা হবে, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, এবারে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বংশানুক্রমিক শাসক কোথায় আছে, ব্রিটেনের রাজা বা রানী কিন্তু এখনও আছে, এটাকে বংশানুক্রমিক শাসক বলে। আর নির্বাচিত শাসক মানে তোমরা বুঝতেই পারছো, জনগণের দ্বারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যে নির্বাচন হয় তাকে নির্বাচিত শাসক বলা হয়। আরেকটা পয়েন্ট এখানে আমি হয়তো স্কিপ করে গেছি, এই জিনিসটা তোমাদের বুঝে নিতে হবে যে এই যে একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা আর বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা, একক পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ বললাম মার্কিন যুক্তরাষ্ট্র, বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থা হচ্ছে সুইজারল্যান্ড। ঠিক আছে, আর
আমাদের ব্রিটেন বা ভারত এইগুলো হচ্ছে একক পরিচালক বিশিষ্ট এবং বহু পরিচালক বিশিষ্ট শাসন ব্যবস্থার একটা সংমিশ্রণ লক্ষ্য করা যায়। যদি ছোট প্রশ্ন আসে, ঠিক আছে, তোমাদের এটা কিন্তু মনে রাখতে হবে। যাই হোক, এবারে দেখো শাসন বিভাগের কার্যাবলী ও গুরুত্ব। আমাদের তো বড় প্রশ্ন যেহেতু এখানে আসবে না, ছোট ছোট করে যেগুলো দাগিয়ে রেখেছি এইগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখানে একটা জিনিস দেখো, আগে বলা হতো কি রাষ্ট্রকে পুলিশি রাষ্ট্র, পুলিশ স্টেট, এখন বলা হচ্ছে কল্যাণকর রাষ্ট্র। এখানে এইটুকু তোমরা জানলে। এবারে শাসন বিভাগের দুটো কাজ হয়তো লিখতে বললো, সেখানে দেখো একটা হচ্ছে অভ্যন্তরীণ শাসন সংক্রান্ত কার্যাবলী, এটা একটা কাজ। তারপরে সেখানে লিখবে যে বলছে যে কোনো রাষ্ট্রের শাসন বিভাগের অন্যতম প্রধান কাজ হলো অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা। এই উদ্দেশ্যে রাষ্ট্রকে পুলিশ বাহিনী রাখতে হয়। তাছাড়া আইনসভা প্রণীত আইনকে কার্যকর করাও শাসন বিভাগের একটা বড় দায়িত্ব। এবারে পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী, ঠিক আছে, এইটা পররাষ্ট্র সংক্রান্ত কার্যাবলী। রাষ্ট্রের পররাষ্ট্র সম্পর্কিত কাজগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা বা ছিন্ন করা। এখানে আবার ছোট প্রশ্ন এইভাবে আসতে পারে যে রাষ্ট্রের পররাষ্ট্র সংক্রান্ত দুটো কাজ লেখো। তোমাদের তখন কি করতে হবে, অন্য রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করা বা ছিন্ন করা এটা লিখতে হবে, অন্য রাষ্ট্রে রাষ্ট্রদূত পাঠানো এটা লিখতে হবে, ঠিক আছে, দুটো তোমরা জেনে রাখলে। এবারে পররাষ্ট্র সংক্রান্ত কাজ করে কোন দপ্তর যদি বলে, তখন তোমাদের বলতে হবে পররাষ্ট্র দপ্তর বলে আমাদের একটা দপ্তর আছে, প্রত্যেক দেশেরই আছে। সেই দেশ মানে সেই প্রত্যেকটা দেশের পররাষ্ট্র দপ্তর সেই কাজটা করে থাকে। এবারে বলছে সামরিক বা প্রতিরক্ষা সংক্রান্ত কার্যাবলীও করে থাকে শাসন বিভাগ। এই কাজগুলো কারা করে থাকে, মানে এই কাজগুলো তিনটে বাহিনী থাকে, একটা হচ্ছে মানে স্থলবাহিনী, একটা নৌবাহিনী আর একটা বিমান বাহিনী, আর কিছু সরকারি কর্মচারী থাকে, এনারা এই কাজটা করে থাকে। এবার আইন সংক্রান্ত কাজ, শাসন বিভাগের আইন সংক্রান্ত কাজও আছে, এটা তোমাদের জানতে হবে। এবারে বিচার সংক্রান্ত কার্যাবলীও শাসন বিভাগের আছে, এটাও আছে। তারপর অর্থ সংক্রান্ত কাজ, যেমন কর ধার্য, শুল্ক আদায়, ঋণ সংগ্রহ, এইগুলো হচ্ছে অর্থ সংক্রান্ত কার্যাবলী। তোমাদের বলতে পারে যে শাসন বিভাগের দুটি অর্থ সংক্রান্ত কার্যাবলী লেখো, তখন তোমাদের এইগুলো লিখতে হবে যে কর ধার্য করা, শুল্ক আদায় করা, ঠিক আছে, এইগুলো ঋণ সংগ্রহ করা, এইগুলো। জনকল্যাণমূলক কাজ দুটো দিতে পারে যে শাসন বিভাগের দুটো জনকল্যাণমূলক কাজ লেখো, তখন কি করতে হবে তোমাদের লিখতে হবে জনস্বাস্থ্য, তারপরে জনশিক্ষা, পরিবহন, সড়ক পরিবহন, এইগুলো এইগুলো মানে দারিদ্র দূরীকরণ, এইগুলোর ব্যবস্থা গ্রহণ করা। আজকে তোমাদের তাহলে এতটা পড়ালাম আমি। আরেকবার আমি রিভাইজ করে দিচ্ছি ছোট করে, এইটুকু ছোট করে একটু বলে দিচ্ছি, একটু বুঝে রাখো। ছোট করে কি বলছি, যে তোমাদের বলছি যে আমরা কি পড়লাম আজকে, শাসন বিভাগ। শাসন বিভাগের আজকে আমরা কি বললাম যে সরকারের বিভাগ। এখানে পড়তে গিয়ে আমরা কি দেখলাম যে সরকারের তিনটে বিভাগ আছে, এক নম্বর হচ্ছে আইন বিভাগ, দু নম্বর হচ্ছে তোমাদের শাসন বিভাগ, তিন নম্বর হচ্ছে বিচার বিভাগ। এটা পড়তে গিয়ে আমরা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ধারণাটা পেলাম, ঠিক আছে। আর কোথায় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আছে, পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আছে, সেটাও তোমাদের বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্রে পূর্ণ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আছে। এবারে আমরা কি পড়লাম, শাসন বিভাগটা পড়ছিলাম। শাসন বিভাগ পড়তে গিয়ে শাসন বিভাগের কয়েকটা অংশ আমরা দেখলাম, যে নির্বাচিত শাসক মানে নির্বাচিত শাসক নয়, তারপরে একক পরিচালক, বহু পরিচালক, এটা আমরা জানলাম। তারপরে শাসন বিভাগের কাজগুলো জানলাম। অর্থাৎ তোমরা ক্লাসটাকে ভালো করে দেখো এবং তোমাদের যে যে পোর্শনগুলো আমি দাগ দিয়ে দিয়েছি এগুলো একটু ভালো করে দেখে যাবে। কারণ একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, ছোট প্রশ্নে 40-এ 40 অবশ্যই করতে হবে। যদি কারোর 90%-এর বেশি নম্বর পাওয়ার ইচ্ছা থাকে তাহলে 40 নম্বরের প্রশ্ন, ছোট প্রশ্ন 40 নম্বর, এই 40 নম্বরের অ্যান্সার তোমাকে কিন্তু করতেই হবে যে কোনোভাবেও। তাহলে তোমার কিন্তু আশা রাখতে পারো 96, 97 বা 100%ও আশা রাখতে পারো। আরেকটা কথা তোমাদের সচেতন করে দিই আজকে, যে কোনো একটা বাজার চলতি ছোট পাতলা চটি বই কিনে বা কোনো রকম বই কিনে তোমরা কিন্তু 100% নম্বর পেয়ে যাবে। অনেক বইয়ে লেখা থাকে 100% কমন। আমি বলবো এইরকম তোমরা এরকম পরিষ্কার কথায় বলতে গেলে যে এরকম ধাপ্পাবাজিতে পড়ার কোনো দরকার নেই, ঠিক আছে। কোনো একটা বই পড়ে নিয়ে তুমি 100% নাম্বার পাবে, এটা কল্পনাই করা যায় না। আগেও কেউ অতীতেও কেউ পায়নি, বর্তমানেও কেউ পাবে না, ভবিষ্যতেও কেউ পাবে না, ঠিক আছে। অর্থাৎ তোমরা যদি ভালো নম্বর পেতে চাও, এই টেক্সট বইটা আমাদের পড়া হয়ে গেলে, প্রশ্ন উত্তর যেভাবে করাচ্ছি প্রশ্ন উত্তরগুলো তোমরা পড়ো। প্রশ্ন উত্তর পড়া হয়ে গেলে আমরা টেক্সট বইটা পড়ছি, টেক্সট বইটা পড়া হয়ে গেলে আমরা রায় মার্টিন
কোম্পানির যে প্রশ্নবিচিত্রা পাওয়া যায় সেই প্রশ্নবিচিত্রা আমরা প্র্যাকটিস করব, তোমাদের প্র্যাকটিস করাবো। তারপরে সেটাও হয়ে গেলে তোমাদের যে টেক্সট পেপার পাওয়া যায় এবিটিএ, ডব্লিউবিটিএ, আমাদের যদি সময় পাই এবিটিএ টেস্ট পেপারও করবো, ডব্লিউবিটিএ টেস্ট পেপারও করবো, সমস্ত কিছু কমপ্লিট করব যাতে আমাদের সবসময় টার্গেট থাকবে 40 ছোট প্রশ্ন। কারণ বড় প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে, ছোট প্রশ্ন 5টা 6টা ছোট প্রশ্ন নতুন আসে। এর জন্য আমাদের খাটতে হবে যদি আমরা 100%-এর কাছাকাছি নাম্বারটাকে নিতে চাই। আর যারা তোমরা মানে মক টেস্ট দিয়েছো, তোমাদের আমি খাতাগুলো দেখেছি, অনেকে তো খুব ভালো করে লিখেছো, অনেকের লেখা একটু কিছু গণ্ডগোল আছে, কারো কয়েকজনের দু একটা বানানো ভুল আছে। এবারে যেটা বলার, যারা মক টেস্ট দিলে না তাদের কিন্তু সমস্যা হবে, কারণ পরীক্ষাটা দেওয়া খুবই দরকার ছিল। যাই হোক, কোনোভাবে তোমরা দিতে পারোনি হয়তো পরীক্ষাটা, পরবর্তীকালে যখন পরীক্ষা নেব সবাই দেওয়ার চেষ্টা করবে।